আমি ফেডারেশন অব ইউনাইটেড ডক্টরসের আহ্বানে আজকে এই লাইভে এসেছি। আমার একটা বলার বিষয় আছে, সেটা হলো এই যে অতিমারি এবং শিল্পকলা, চিত্রকলা বিশেষ করে তাই নিয়ে আমার যে শিরোনামটা ঠিক করা হয়েছে সেটা হচ্ছে অতিমারির ক্যানভাসে জীবনের ছবি। আমি এই বিষয়ে আমার কিছু কথা আপনাদের সামনে রাখবো, মানে শেয়ার করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। এখন অতিমারি নিয়ে বিশেষ আমার কিছু বলার নেই, ওটা বহুল প্রচারিত একটা ব্যাপার। আমরা ওর মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা সবাই জানেন যে কি পরিস্থিতিতে আমরা আছি। সবাই সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে রয়েছে এই অবস্থার মধ্যে। তারা ভুক্তভোগী, তারা ভুগছেন নানাভাবে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা প্রভাবিত হচ্ছেন। কিন্তু থেমে থাকবে না। একটা বড় প্রশ্ন হচ্ছে যে ভয়াবহতা আমাদের সামনে এসেছে, বিশেষ করে প্রচার মাধ্যমে আমরা যেগুলো জেনেছি দেখছি প্রতিদিন খবরে, তাতে একটা সাধারণ মানুষের মধ্যে একটা ভয়, একটা আশঙ্কা, একটা আতঙ্ক এটা কাজ করছে। এখন একটা প্রশ্ন সবার মনের মধ্যেই আছে, কেউ কেউ জিজ্ঞেসও করে ফেলেন যে কে জিতবে? সভ্যতা কি জিতবে না, নাকি সভ্যতা হেরে যাবে? না, অতীতের যতগুলো অতিমারি এসছে সভ্যতা কোনোদিনই হারেনি, সভ্যতা জিতেছে, অতিমারি হেরেছে। কিছু মূল্য হয়তো দিতে হয়েছে আমাদের, সমাজ দিয়েছে, সভ্যতা দিয়েছে, কিন্তু এবারেও বিশ্বাস রাখি এই অতিমারিও হারবে, সভ্যতাই জিতবে। এখন এই সভ্যতার নানান দিক রয়েছে, তার মধ্যে মানুষ তো থেমে থাকে না। মানুষ সে সমস্ত কাজেই নিজেকে নিয়োজিত রাখে। এই কাজের মধ্যে সৃজনশীলতা মানুষ ধরে রাখে, অর্থাৎ সৃষ্টিকর্ম সে বজায় রাখছে। এখন এই মুহূর্তে হয়তো আমরা জানতে পারছি না যে আমাদের চারপাশে যারা সৃষ্টিশীল মানুষ সৃজনে আছেন তারা কি করছেন, কিভাবে তাদের সময় ব্যয় করছেন, কোন সৃজন তারা রেখে যাচ্ছেন উত্তরকালের জন্য। এই মুহূর্তে হয়তো আমাদের পক্ষে সেটা জানা সম্ভব হচ্ছে না, কিন্তু এটা নিশ্চিত কোনো সৃজনশীল মানুষ অতিমারি দেখেও সে চুপ করে বসে থাকতে পারে না হাত গুটিয়ে। সে প্রতি মুহূর্তে তার ভাবনাকে রেখে যায়, তার অভিজ্ঞতাকে রেখে যায়, কতগুলো স্বাক্ষরকে রেখে যায় নানান ভাষায়। তারই একটি ভাষা আমরা যে আজকে আলোচনায় মধ্যে রাখব, সেটা হচ্ছে চিত্রকলা ইত্যাদি। তার মধ্যে দিয়ে তার কাজ সে নিশ্চিতভাবেই আমাদের চারপাশে করে যাচ্ছে। এখন এই আলোচনার অনেকগুলো দিক রয়েছে। আজকে একটা আলোচনার মধ্যে থেকেই সবগুলো দিককে যে আমরা তুলে আনতে পারবো বা আমাদের আলোচনার মধ্যে ধরতে পারবো তা নাও হতে পারে। আশা করব ভবিষ্যতে এই আলোচনা ধারাবাহিকতা বজায় থাকবে, আরও নতুন নতুন বিষয় এর মধ্যে দিয়ে আলোচনায় আসবেন, যারা আলোচক আসবেন তারা তুলে ধরবেন ইত্যাদি। আজকে আমি এই প্রেক্ষাপটে যে কথাগুলো বলবো, কতগুলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ প্রসঙ্গকে ছুঁয়ে যাব। এর মধ্যে কতগুলো দিক আছে, একটা তো ইতিহাসের দিক। আজকে যে অতিমারির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই যে কোভিড মহামারী, অতিমারি, এর আগেও তো অতিমারি এসছিল। এখন আমরা জানি যে প্রায় 100 বছর আগে 100 বছর পর যেভাবেই বলি না কেন, কতগুলো অতিমারি আমাদের পৃথিবীতে এসেছে, অনেক মানুষের জীবন কেড়েছে, আবার তারা হেরে পালিয়েও গেছে। এই অতিমারির সময় সভ্যতা যেমন থেমে থাকেনি, মানুষ থেমে থাকেনি, মানুষের গবেষণা থেমে থাকেনি, মানুষের কাজ থেমে থাকেনি। জীবনের সমস্ত দিকগুলোই এই অতিমারিতে ধরা পড়েছে, নথিভুক্ত হয়েছে, এবং সেগুলো আমরা উত্তরকালের মানুষ দেখতেও পেয়েছি। ধরুন, ঠিক 100 বছর আগে যে অতিমারির ইতিহাস আমরা দেখি 1919 সালে, আমার বলার বিষয় নির্দিষ্ট করে বলা যায়, একটা মজার ঘটনা দিয়ে শুরু করি। যে শিল্পীরা তখন ছিলেন, সমস্ত মানুষের মধ্যে তারাও সমাজে আছেন, তারা তাদের কাজে ছিলেন। আচ্ছা, শিল্পীদের মধ্যে এই অতিমারির কীরকম প্রভাব ছিল, তারা কিভাবে দেখছেন? আজকের যুগে দাঁড়িয়ে শিল্পীরা যেভাবে দেখছেন সেদিনকেও একইভাবে তারা ছিলেন কি না, আমরা এর একটা ছোটোখাটো দু একটা ইতিহাস তথ্য আমরা উল্লেখ করব। ধরুন, 1918 সালে 6ই ফেব্রুয়ারি একজন অস্ট্রিয়ান শিল্পী, বিখ্যাত শিল্পী ছিলেন ক্লিমট।
ক্লিম্ট মারা যান 1918 সালে, মানে ঠিক প্যান্ডামিক যখন চলছে তখন, প্যান্ডামিকের সময় তিনি মারা যান। এবং অদ্ভুত ব্যাপার, আজকের দিনে দাঁড়িয়ে যে তথ্যগুলো আমরা দেখি খবরের কাগজের পাতায়, ওর জীবনেও সেটাই ঘটেছিল। অস্ট্রিয়ান শিল্পী ক্লিম্ট মারা গেছিলেন, তার স্ট্রোক হয়েছিল, কিন্তু সবাই ধরে নিয়েছিলেন, এমনকি চিকিৎসকরাও, তিনি মারা গেছিলেন তখনকার দিনের যে অতিমারি ফ্লু, সেই ফ্লুতে তিনি মারা গেছিলেন, কারণ তার নিউমোনিয়া হয়েছিল। এবং আপনি জানেন যে সেই নিউমোনিয়ার যে ফ্লুরই একটা অঙ্গ, এবং চিকিৎসকরা সেরকম ধারণা করা হয়, সেরকম ধারণা করেছেন, তিনি মারা গেছিলেন। তাহলে এই যে শিল্পী, বিখ্যাত শিল্পী ক্লিম্ট, চিত্রকলার জগতে অসামান্য, বলা দরকার যে আমার এই আলোচনায় অনেক শিল্পীর নাম আসবে। এখন শিল্পকলা বিচারের প্রসঙ্গ ঠিক এই আলোচনাটা নয়, কোন শিল্পী কেমন ছবি এঁকেছেন, সে শিল্পের কলার মধ্যে মূল্যবোধ কী প্রতিফলিত হয়েছে, সমাজবোধ কী প্রতিফলিত হয়েছে, সেগুলো ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু একজন বড় মাপের শিল্পী ক্লিম্ট, তিনি এই অতিমারির শিকার হলেন, তিনি মারা গেলেন। দুঃখজনক ঘটনা। ইদানিংকালে আমরা দেখেছি যে অনেক বিশিষ্ট মানুষজন তারা এই অতিমারির শিকার হয়েছেন, আমাদের ছেড়ে চলে গেছেন, এরকম ঘটনা ঘটছে। অর্থাৎ 100 বছর আগেও এই একই ধরনের ঘটনা ঘটেছিল। এই জন্য আমি ক্লিম্টের কথাটা উল্লেখ করলাম যে ক্লিম্ট মারা গেলেন 18 সালের 6ই ফেব্রুয়ারি। ঠিক আরও একটা ঘটনা ঘটল এর সঙ্গে, যে ক্লিম্ট যেমন, তেমনি সেই সময়কার আরেকজন শিল্পী, তার বয়স খুবই কম, ওই কম বয়সে তিনি শিল্পকলার জগতে, ইতিহাসে তিনি তার স্থান করে নিয়েছেন। সেই শিল্পকলা কালের বিচারে তার মূল্যায়ন, তার কী ধরনের তার চরিত্র চিত্রণ, সেগুলো ভিন্ন বিষয়, সেগুলো এখানে আলোচনার বিষয় নয়। কিন্তু যে শিল্পীর কথা আমি বলতে যাচ্ছি, তিনি অত্যন্ত অল্প বয়সে মানে বেঁচে ছিলেন, তার জীবন খুবই মানে আয়ুষ্কাল খুবই কম, মাত্র 28 বছরের জীবন তার। ভাবা যায় না একজন শিল্পী যিনি মারাত্মকভাবে প্রথিতযশা শিল্পী এবং ওই সময়ের মধ্যে হয়েছেন, তিনি সম্ভাবনাময় শিল্পী, আরও দীর্ঘ জীবন বাঁচলে তিনি অসম্ভব ভালো ভালো শিল্পকলা আমাদের উপহার দিতে পারতেন। তিনি মাত্র 28 বছর বয়সে মারা গেলেন। তিনি ক্লিম্টকে মেন্টর ভাবতেন। তিনি কে? তার নাম, তিনি একজন জার্মান শিল্পী, তার নাম হচ্ছে ইগন শিলি। এখন তিনি মারা গেলেন 18 বছর বয়স, কিন্তু তিনি ক্লিম্টকে তার গুরু মেন্টর ভাবতেন। তো শিলি, যখন ক্লিম্ট মারা গেলেন, স্বভাবতই তিনি শিলি দেখতে গেলেন তাকে। তিনি গেছিলেন তার পরের দিন, 6 তারিখ ফেব্রুয়ারি মাসে মারা গেলেন ক্লিম্ট, তিনি 7 তারিখ গেলেন। ফলে তাকে হাসপাতালের মর্গে গিয়ে ক্লিম্টকে দেখতে হলো। এখন এই কথাটা বলছি এই কারণে যে এর সঙ্গের কথাটাও খুব বেদনাদায়ক কথা। এই শিলি, বললাম 28 বছরের তার জীবন, শিলি বেঁচে ছিলেন 28 বছর মাত্র। তিনি ওই বছরে একটা ছবি আঁকতে শুরু করলেন, ওই যে বছর ক্লিম্ট মারা যাচ্ছেন, তিনি একটা ছবি আঁকতে শুরু করলেন। সেই ছবিটার নাম ফ্যামিলি, পরিবার। ছবিতে 3টে চরিত্র, তার যে ছবি আঁকার শৈলী, ধারণ ঠিক সেভাবেই, যারা শিলির ছবি দেখেছেন, আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না এইভাবে, আমার ওই প্রযুক্তিগত অতখানি এবিলিটি নেই যে একই সঙ্গে সবটা আপনাদের দেখাতে পারবো, তাহলে ভালো হতো। তো তিনি যে পরিবার মানে ফ্যামিলি আঁকতে শুরু করলেন, সেটা আঁকছেন। ছবি তো 1 ঘন্টা 1 দিনের ব্যাপার না, একটু সময় লাগে ছবি আঁকতে, আপনারা জানেন, বড় মাপের ক্যানভাস। তো ছবির বিষয় ছিল কি? ছবির বিষয় ছিল শিলি নিজে, তার স্ত্রী এবং তার ভবিষ্যৎ সন্তান, যে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে ভবিষ্যতে, এই 3জনকে নিয়ে তিনি ক্যানভাসটা ছবি আঁকছেন তেল রঙে। এখন এই ছবিটা আঁকতে আঁকতে ছবিটা শেষ হয়নি, তার স্ত্রী মারা গেলেন। তার স্ত্রী তখন 6 মাসের সন্তান সম্ভব। খুব মজার, অন্তঃসত্ত্বা 6 মাসে মারা গেলেন কবে? অক্টোবর মাসের 28 তারিখ তার স্ত্রী মারা গেলেন। তার চেয়েও বেদনাদায়ক কথা যে শিলি মারা গেলেন তার ঠিক 3 দিন পরে, অক্টোবরের 31 তারিখ। এই যে বললাম যে 3জন পরপর চিত্রশিল্পী, যারা এই সেই সময়কার যে অতিমারি ফ্লু, তাতে মারা গেলেন, জীবন দিলেন না, এটাই শেষ নয়। আরও অনেক শিল্পী এভাবে মরে গিয়ে থাকতে পারবেন, সবার হয়তো তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই।
বা সব তথ্য হয়তো নথিভুক্ত সেইভাবে হয়নি, ইতিহাসে যেভাবে নথিভুক্ত হতে হয়, বা হয়তো হয়েছে, সেটা এই মুহূর্তে আমার সংগ্রহে নেই। ফলে তাদের নাম আমি এখানে উল্লেখ করতে পারছি না, প্রয়োজন নেই। কিন্তু এটা ধরে নিতে হবে যে একটা অতিমারিতে বহু মানুষের মৃত্যু হয়, বহু মানুষের মধ্যে বিশিষ্ট মানুষ থাকেন, সাধারণ মানুষ থাকেন, শিল্পীরা থাকেন, নানা রকম মানুষ তারা তার শিকার হন। তো ফলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। এখন এটা এই কারণে বলছি যে আমাদের যে মূল আলোচনা, সেই আলোচনার মধ্যে যে পর্বগুলো আসবে আস্তে আস্তে, তার মধ্যে এই কথাগুলো খুব গুরুত্ব পাবে যে একজন শিল্পী তিনি প্রভাবিত হচ্ছেন একটা সময়ের দ্বারা, একটা পরিস্থিতির দ্বারা, তার উপর সেই প্রভাব পড়ছে এবং তিনি সেই প্রভাবের ফলে কিছু নির্দিষ্ট যে সৃজন এবং শিল্পকর্ম তিনি আমাদের কাছে আমাদের উপহার দিচ্ছেন, উপস্থাপিত করছেন, যা উত্তরকালের কাছে সম্পদ হয়ে থাকছে। আমি এরপরে আরেকজন শিল্পীর নাম করব, এই প্রসঙ্গক্রমে ঠিক এই রকমই। তিনি হচ্ছেন নরওয়ের একজন শিল্পী, তিনিও বিশিষ্ট শিল্পী, ভীষণভাবে জনপ্রিয় এবং প্রভাব সম্পন্ন শিল্পী। তার নাম হচ্ছে এডভার্ড মুঙ্ক। মুঙ্ক ওই একই সময়ে 1918 সালেই ফ্লুতে আক্রান্ত হয়ে মুঙ্কও মারা যান। আক্রান্ত হন, কিন্তু মুঙ্ক মারা যান। মুঙ্ক আক্রান্ত হয়েছিলেন, ভালো হয়ে গেছিলেন। আগে তিনজন, অর্থাৎ দুজন শিল্পী এবং তার স্ত্রী, তারা অতিমারিতে মারা গেলেন, কিন্তু মুঙ্ক মারা যাননি। মুঙ্ক আক্রান্ত হয়েছিলেন এবং তিনি আক্রান্ত হয়েছিলেন, ভুগেছিলেন এবং রিকভার করে গেছিলেন। এই যে আক্রান্ত হওয়া এবং ভালো হয়ে যাওয়া, এটা কিন্তু মুঙ্কের জীবনের উপরে, তার কাজের উপরে প্রভাব পড়েছিল। ফলে তিনি কতগুলো ছবি সেই সময় এঁকেছিলেন। মুঙ্কের আত্মপ্রতিকৃতি, সেলফ পোর্ট্রেট এঁকেছিলেন, সেটা অদ্ভুত। তিনি আঁকলেন প্রতিকৃতি আঁকলেন বিফোর স্প্যানিশ ফ্লু। তখন ওই ফ্লুটার নাম আপনারা জানেন স্প্যানিশ ফ্লু নাম ছিল। সেটা অন্য একটা কারণ, অন্য একটা আলোচনার বিষয়, যে কেন স্পেনের নাম জড়ালো ফ্লুর সঙ্গে। আদৌ কি ফ্লুটা স্পেন থেকে ছড়িয়েছিল নাকি অন্য কোথাও ছড়িয়েছিল, এই একটা আর একটা বড় গল্প। এই গল্প আপনারা অন্য সময় খুঁজে নেবেন, কিন্তু খুবই মজার। তার সঙ্গে এই সময়ের একটা সম্পর্ক আছে। আছে এই কারণে, যেবারেও আমরা দেখতে পেলাম এই ফ্লুকে কেন্দ্র করে দেশগুলোর মধ্যে, বিশেষ করে আমেরিকা, তারা যেভাবে প্রচারের কতগুলো ঢেউ ছুড়লেন, যে কারা ছড়িয়েছে, কী বৃত্তান্ত, কোথায় এটা আবিষ্কৃত হয়েছে, এসব নানা রকম ব্যাপার। সে সময় এটা ছিল, স্পেনের নাম সেভাবেই জড়িয়েছিল। স্পেন সেই ফ্লুয়ের আতুরঘর ছিল কি না এটা প্রমাণিত সত্যও নয়, এবং পরবর্তীকালে দেখা গেছে না, তা নয়, এটা অন্য জায়গার থেকে এসছে, আমেরিকা থেকেই ছড়িয়েছিল। এর সমস্ত ইতিহাসে তথ্য হয়ে আছে, সেটা ভিন্ন প্রসঙ্গ আলোচনার, আমি সেখানে যাচ্ছি না। কিন্তু কথাটা হচ্ছে এই যে এডভার্ড মুঙ্কের কথা বললাম, তিনি ফ্লুতে আক্রান্ত হলেন, আবার ভালো হয়ে গেলেন। তো তার এই যে বললাম যে ফ্লুয়ের আগের ছবি, ফ্লু আক্রান্তকালের ছবি, এবং ফ্লু থেকে তিনি যখন মুক্তি পেলেন, মুক্ত হলেন, তার ছবি খুব মজার। এই সময় যে ছবিগুলো তিনি আঁকছেন, তাতে দেখা যাবে যে একটা ছবিতে অবসেশন আছে, একটা ছবিতে ট্রমা তার ভেতরে কিভাবে কাজ করছে, এই সমস্ত জিনিসগুলো তার ওই প্রত্যেকটা প্রতিকৃতির মধ্যে তিনি ফুটিয়ে গেছেন। এবং এই সময়ে যে তথ্য দেখা যায়, বা ওই সময়কার ছবি নিয়ে যে সমস্ত কাজ পরবর্তীকালে হয়েছে, তাতে দেখা যায় যে শিল্পীরা চেষ্টা করছিলেন যে এই ফ্লুয়ের প্রভাব, এই ফ্লু মানুষকে বুঝতে দেয়া যে কি পরিস্থিতি, এটা কিভাবে মানুষকে সচেতন করা যায়, এগুলো তাদের কাজের মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তাদের এই বা উত্তরকালে যে সমস্ত গবেষণা হয়েছে বা এই নিয়ে চর্চা হয়েছে, যে শিল্পীদের একটা প্রচেষ্টাই ছিল এগুলো মানুষের কাছে তুলে ধরা। একটা তার জন্য তারা সচেতনভাবেই কোনো পরিকল্পনা নিয়েছিল, হয়তো সেটা সংগঠিতভাবে নয়, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে সেগুলো এক জায়গায় যারা করেছেন, তারা সেটা দেখেছেন যে ঘটনাগুলো সেরকম। এখন যদিও মুঙ্কের আলোচনা আসছি, কেননা একজন শিল্পীকে তার শিল্পকর্মে যেমন আমরা দেখি, তার মধ্যে কতগুলো কথাও ঠিক উড়িয়ে দেওয়া যায় না। মুঙ্ক অবশ্যই তিনি একজন এমন শিল্পী যার অভিব্যক্তিবাদ বা সুরিয়ালিজমের ছবি তার মধ্যে আছে। আমি সেই সমস্ত প্রসঙ্গে এখানে যাচ্ছি না, সেগুলো একটা অন্য আলোচনার বিষয় হয়ে যাবে। আজকে আমাদের আলোচনা যেহেতু অতিমারি এবং ছবি, সুতরাং তার মধ্যেই সীমাবদ্ধ রাখবো, এইটা হচ্ছে ব্যাপার।
কেননা মুঙ্ক এই জন্য বলছি যে অতিমারি যেমন মানুষের জীবনে একটা ভয়ঙ্কর ব্যাপার। অতিমারি এলে সভ্যতা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানুষের মানুষ যেভাবে আতঙ্কিত হয়, মানুষের জীবন এবং অন্যান্য জিনিসের যেভাবে ক্ষতি হয়, এরকম আরও কিছু ঘটনা ঘটে পৃথিবীতে, যেগুলো হয়তো রোগ থেকে আসেনি, যেগুলো অতিমারি বা মহামারী এসব কিছু নয়, কিন্তু সেগুলোও কতগুলো ঘটনা। সেগুলো হতে পারে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক নানান ঘটনা। তারও কিছু ফলাফল আছে সমাজের মধ্যে দারুণভাবে প্রভাবযুক্ত, দারুণভাবে সমাজের ক্ষতি করে। যেমন ধরুন, আমরা এই মুহূর্তে বলতে পারি যে যখন ফ্যাসিবাদ এসেছিল সারা পৃথিবী জুড়ে, ফ্যাসিবাদ আপনারা জানেন যে জার্মানির নেতৃত্বে গোটা পৃথিবীতে কীভাবে যুদ্ধ ছড়িয়ে পড়ছিল, বিশ্বযুদ্ধ লেগে গেল, প্রচুর মানুষ সেই বিশ্বযুদ্ধের কবলে পড়ে নানানভাবে নিহত হয়েছেন। এক যুদ্ধ করতে গিয়ে মারা গেছেন, হিটলারকে ঠেকাতে গিয়ে মারা গেছেন, যুদ্ধের ফলাফল হিসেবে যে অর্থনৈতিক সংকট বা অন্যান্য সংকট এসেছিল তাতে মানুষ মৃত্যু হয়েছে। ফলে এই যে তৃতীয় বিশ্বযুদ্ধের মূল যারা হোতা, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চাপিয়ে দিলেন গোটা পৃথিবীতে, সেই যে নাজি বাহিনী, নাৎসি মুঙ্ক, কিন্তু নাৎসিদের প্রতি তার একটা দুর্বলতা ছিল। এটা তার বিভিন্ন সময় দেখা গেছে কাজে কর্মে ইত্যাদিতে। কিন্তু সেটা বড় কথা নয়। মুঙ্কের অবদান নিশ্চিতভাবেই আছে, মৌলিক অবদান আছে, আমরা সেইটুকু এখানে ধরছি মুঙ্কের আলোচনার প্রসঙ্গে। কিন্তু মুঙ্ক এই জন্য এলো যে মুঙ্কের মতন একজন বিশিষ্ট চিত্রশিল্পী তিনি আক্রান্ত হয়েছিলেন, এবং আক্রান্ত হওয়াকালীন এবং আক্রান্ত থেকে ভালো হয়ে যাওয়া, সেরে যাওয়ার পরেও তিনি নিজে যে সমস্ত ছবি সৃষ্টি করেছেন তার মধ্যে অতিমারির একটা প্রভাব আমরা দেখতে পাই। আমরা যদি আরেকটু পেছনে যাই, আমরা আসবো অনেকগুলো কথাতে ধীরে ধীরে, যে এই অতিমারির আগেও, অর্থাৎ এই যে 1918 সালের যে ফ্লু, তারও আগে কতগুলো অতিমারি আমরা দেখেছি। কলেরা অতিমারি এসেছিল, প্লেগ এসেছিল। এই সময় কি ছবি আঁকা হয়নি? শিল্পীরা কি তার বাইরে ছিলেন? না, তা ছিলেন না। এখন আমি আগেই বলেছি যে শিল্পীদের বা সাহিত্যিকদের সমস্ত সৃষ্টিকর্ম গ্রন্থিত করা আছে, সেগুলোর সব তথ্য দেওয়ার মতন এই মুহূর্তে পরিস্থিতি নেই, বা আমার সংগ্রহ সবটা নেই। কিন্তু আমরা যদি অল্প অল্প করেও দেখি, তাহলে ধরতে পারবো যে সে সময় শিল্পীরা বা সাহিত্যিকরা তারা এ নিয়ে কাজ করছে। এটা আমরা লক্ষ্য করব যে এটা এরকম নয় যে মহামারী বা অতিমারি তার মতন চলছে এবং শিল্পীরা একেবারেই সমাজ নিরপেক্ষ মানুষ, নির্লিপ্ত, তাদের কোনো জীবনে প্রভাব পড়েনি, তারা তাদের অন্যরকম কতগুলো কল্পনা বিলাসী হয়ে আছেন। না, তা ঘটেনি। শিল্পীরা কল্পনা বিলাসী ঠিকই, কিন্তু শিল্পীদের কাজের মধ্যে পরিস্থিতি, সমাজ, সভ্যতা সবটাই প্রভাব সৃষ্টি করে, এবং শিল্পীরা তার থেকে মুক্ত নন। শিল্পীরা সেটাকে সচেতনভাবে ব্যবহার করে তাদের শিল্প সৃজন করেন, যেটা আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ এবং তথ্য হয়ে ওঠে সভ্যতা ইতিহাসের কাছে। এরকম আমরা দেখতে পাই। যেমন ধরুন, আমি পাশ্চাত্যের শিল্পীর কথা বলবো, সেটা হচ্ছে অ্যালব্রেক্ট ডুরার প্লেগের উপরে ছবি, খুব বিখ্যাত ছবি। কেমন সে ছবি, বড় ক্যানভাসে, এবং ডুরা যেভাবে কাজ করতেন আপনি জানেন যে, আমি যে ছবিটার নাম উল্লেখ করব সেটা অবশ্য ক্যানভাসে নয়, সেটা একটা ছাপচিত্র, অর্থাৎ প্রিন্ট মিডিয়া। সেটা নামও তিনি দিয়েছেন ইয়াং কাপল থ্রেটেন্ড বাই ডেথ, এরকম একটা ছবি। প্রিন্ট মিডিয়াম অর্থাৎ ছাপাই ছবি যেভাবে হয়, আপনার এচিং করে ছাপ নেয়া কালি দিয়ে, সেটা একটা ছবির মাধ্যম। যারা এচিংয়ের ছবি দেখার অভিজ্ঞতা আছে তারা জানেন ছবি কীরকম হতে পারে। আর ডুরার নিজস্ব যে শিল্প রীতি, সেভাবেই আঁকা। সে ছবির মধ্যেও কতগুলো অদ্ভুত জিনিস আমরা দেখতে পাই। যে ছবির দুজন মানুষ দাঁড়িয়ে আছেন, একজন পুরুষ একজন মহিলা, কাপল, এবং তারা একটা ওই রকম কিছু একটা ভয়ে তাদের সামনে আছে, অর্থাৎ তারা ভীত কোনো একটা অবস্থার সামনে দাঁড়িয়ে। এরকমই একটি ছবি তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। অর্থাৎ এই যে ছবির নামকরণের মধ্যে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনি প্লেগ অতিমারি যেটা ছিল, প্লেগ অতিমারিকে মাথায় রেখেই ছবিটা আঁকছেন। এবং শিল্পীর যে বৈশিষ্ট্য, তিনি তো কোনো শিল্পকর্ম শুধুমাত্র একমাত্রিক নয়, তার বহুমুখীনতা থাকে। একটা ছবির মধ্যে বহু রকমের জিনিস তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেন, তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেন।
হ্যাঁ, যে মানুষ যারা উত্তরকালের মানুষ বা সমকালীন মানুষ যারা সেটা দেখেন, তারা তার মধ্যে থেকে বিভিন্ন বিষয়গুলোকে নির্বাচন করতে পারেন, ধরতে পারেন। এক একজন এক একটা জিনিসকে খুঁজে পান, রসসাধন করেন, তথ্য সংগ্রহ করেন। শিল্পকলার বৈশিষ্ট্যই এটা। একটা শিল্পকলা বহুমাত্রিক বহু জিনিসকে একটা ক্যানভাসের মধ্যে বা একটা ছবির মধ্যে ধরে দেয়। হ্যাঁ, ভাষায় লিখতে গেলে তা হয়তো পাতার পর পাতা লেগে যেতে পারত, সমস্ত কথা তিনি ধরতে পারেন। এটা শিল্পকলা বা অন্য অন্য যে মাধ্যম আছে তার নিজস্ব বৈশিষ্ট্য মতন শিল্পকলার এইটা বৈশিষ্ট্য। আমরা দেখতে পাই এরকমভাবে যে ব্রুইগেলের ছবি আমরা দেখতে পাই, তিনিও এরকম যে ছবি, তার ছবির নাম ট্রাম্প অফ ডেথ। সে এক মারাত্মক বড় ক্যানভাস, তেল রঙে একা ছবি। ছবি যদি দেখা যায় খুঁটিয়ে খুঁটিয়ে, তাহলে সে ছবির ভয়াবহতা একটা সাংঘাতিক ব্যাপার। এবং সেখানে ছবিতে কি নেই, ছবিতে যে অতিমারির যে ভয়াবহতা, অর্থাৎ প্রচুর মানুষ কঙ্কাল ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে, এবং সমাজের নানা রকম বিষয় সেখানে হাজির করে দিয়েছেন তিনি। সেই সময়কার সমকালীন যে সমস্ত সাংস্কৃতিক, যে সমস্ত সামাজিক চিহ্নগুলো ছিল বা সমাজ যে তখনকার যে শাসন ব্যবস্থা ইত্যাদি ছিল, তার মধ্যে দাঁড়িয়ে যা যা সেই সময়কার মানুষের সিম্বলিক্যালি হাজির করা দরকার, সবটাই তিনি উপস্থাপিত করেছেন তার একটা ছবির মধ্যে। এবং ছবির ভয়াবহতা দেখলে বোঝা যাবে যে অতিমারির ভয়াবহতা কি হতে পারে এবং কিভাবে শিল্পীকে সেটা প্রভাবিত করেছে এবং কিভাবে শিল্পী সেটা ব্যক্ত করেছেন তার ক্যানভাস জুড়ে। আমরা এরকম নানানবিধ এরকম ছবির উল্লেখ এখানে করতে চাইছি না, আমি কয়েকটা নির্বাচিত ছবি এবং শিল্পীর কথা উল্লেখ করে অসংখ্য শিল্পী রয়ে যাবেন স্বভাবতইভাবে, সেটা পরবর্তীকালে যখন আসবে সেইগুলো প্রসঙ্গক্রমে বলা দরকার বা আলোচনা ভবিষ্যৎ আবার হওয়ার সম্ভাবনা থাকবে। যাই হোক, বিষয়টা আমরা দেখতে পাই যে ধরুন আরেকজন শিল্পীর নাম উল্লেখ করতে পারি, সিম্বলিস্ট পেন্টার ছিলেন আর্নল্ড বোকলিন। তিনি প্লেগ নামে একটা ছবি আঁকছেন, ছবিটার নামই প্লেগ, বড় ক্যানভাস একটা, তাতে দেখা যাচ্ছে যে একজন মৃত্যু, একটা মানুষ, একটা একটা মানে মানুষের মনুষ্যচিত একটা আকার, যেন দেখলে এটা ভয়, মৃত্যু, এটা আমাদের এখানে বাংলা শব্দে জম বললে যেটা মনে হয় সেরকম। তিনি একটা দানবীয় পাখির পিঠে চড়েছেন, একটা বিভৎস ধরনের পাখি। সেই পাখি শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষকে ছোবল মেরে নিয়ে চলে যাচ্ছে মৃত্যুর দিকে। এই যে একটা অদ্ভুত ছবি হাজির করলে, দেখলেই সরাসরি একটা ভীতি জাগবে মানুষের মধ্যে, যে একটা কি ভয়ঙ্কর ব্যাপার তিনি হাজির করছেন। তার যেভাবে তিনি অতিমারীকে দেখছেন, প্লেগকে দেখেছেন, ঠিক সেভাবেই তিনি তাকে চিত্রায়িত করেছেন। এবং জানেন যে শিল্পকর্ম কিভাবে তৈরি হবে, শিল্পী কিভাবে দেখবে, এটা একটা শিল্পর বৈশিষ্ট্য। তার নিজস্ব যে শিল্পী, তার ভাবনা, তার ধরন, তার শৈলী, সবটা মিলে তৈরি হয়। এক একজন শিল্পী এক একভাবে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেন, ব্যক্ত করার চেষ্টা করেন। এটাই বৈশিষ্ট্য শিল্পকলার, শিল্পকর্মের। সেভাবেই আমরা এটাকে দেখব। যেমন কেউ যিনি ফটোগ্রাফার, তিনি একটি ফটোগ্রাফ, ঠিক এরকম অতিমারীকে কেন্দ্র করে তিনি একটি ফটোগ্রাফ ছাপলেন, প্রথম ফটোগ্রাফটা তুললেন এবং সেটা প্রকাশ করলেন। কম বয়সেরই তার তোলা, কিন্তু সেটা মারাত্মক। হ্যাঁ, ডেভিড উইজারন্স এর যে ফটোগ্রাফি আমরা দেখতে পাই, ফলিং বা ফেলো, একটা পাহাড় থেকে কতগুলো মহিষ তারা পড়ে যাচ্ছে, ধাপে ধাপে পড়ছে, সেই পড়ন্ত মহিষদের ছবি, মোষের ছবি তিনি ধরলেন। এবং সেটা দেখলে আর এক ধরনের একটা আমাদের ভাবনা মাথায় আসে। যদিও উনি যে অতিমারীকে ধরেছেন, সেটাও আরেক ধরনের অতিমারী। আপনারা জানেন যে সারা বিশ্ব জুড়ে তার প্রভাবে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। এখনও সেটা মানে আমরা যে অতিমারীর মধ্যে দিয়ে যাচ্ছি তার অনেক আগে থেকেই সেটা আমাদের পৃথিবীতে আছে, 80-র দশক থেকে। সেটা হচ্ছে এইডস। উনি এইডসকে মহামারী হিসেবে দেখেছেন এবং সেটা ভয়ঙ্করভাবে, এবং তার যে ফলশ্রুতি কী হতে পারে না হতে পারে, সেটা ওই যে ফটোগ্রাফ ফলিং বা ফেলো, তার মধ্যে তিনি প্রকাশ করার চেষ্টা করছেন। এরকমভাবে আমরা অনেক ছবি দেখতে পাবো। যেমন ধরুন আমরা বলতে পারি যে এডওয়ার্ড হপারের ছবি। এডওয়ার্ড হপার যে ছবি আঁকছেন, সেখানে দেখা যাবে ঠিক এখন আমরা যেভাবে যাচ্ছি, এই যে একটা লকডাউন পিরিয়ডে মানুষ দীর্ঘদিন গৃহবন্দী ছিল, তারপরে বেরোতে পেরেছে, বেরোবার সময় তাদের মধ্যে নিয়ন্ত্রণ, তাদেরকে বলা হচ্ছে তোমরা বেশি ভিড় করো না, কম বেরো,
বেরোলে পরে কী কী মেনটেন করবে, ফলে রাস্তাঘাটে ঠিক আগের যে স্বাভাবিক পরিস্থিতি যেভাবে মানুষের ভিড় ছিল এখন ঠিক ততটা ভিড় হয়ে ওঠেনি। গাড়ি ঘোড়া বন্ধ থাকা তার পেছনে একটা কারণ লাগলেও এই যে যখন লকডাউন চলছিল তখন আমরা কি দেখছিলাম, মানুষ ঘরে গৃহবন্দী হয়েছে এবং গৃহ থেকে মানুষের উৎকণ্ঠিত মানুষ বাইরের দিকে তাকাবার চেষ্টা করছেন যে কবে বাইরের জগৎটা স্বাভাবিক হবে। ঠিক হপারের ছবিতেও আমরা সেরকম কতগুলো উপাদান দেখতে পাই। এই যে বৈশিষ্ট্যগুলো এক একজন শিল্পী তার ছবিতে এক একভাবে নিয়ে এসেছে। এখন এইটা আরও কতগুলো দিক এর মধ্যে যুক্ত হয়ে যায়, বিশেষ করে যখন ছবি সম্পর্কে যারা ছবি নিয়ে আলোচনা করেন, ছবির সমালোচক যারা, যখন তারা তার মধ্যে থেকে কতগুলো বৈশিষ্ট্যপূর্ণ উপাদানকে আমাদের সামনে হাজির করে দেন, তখন তার একটা নতুন অর্থ তৈরি হয়ে যায়, যে অর্থগুলো আবার কিন্তু আমাদের সমাজে জায়গা করে নেয় ভবিষ্যতের জন্য, বা বর্তমানকালে যারা সমকালীন কাজকর্ম করেন, দেখেন, বোঝেন, তাদের কাছে একটা তার সমীকরণ হিসেবে হাজির হয়। আমরা জানি যে এই যে কতগুলো অদ্ভুত ব্যাপার আমরা দেখেছি, যে বিশেষ করে এই প্যান্ডেমিকের সময়, ধরুন 1918 সালের নাগাদ, তখন যে শিল্পকলা বা চিত্রকলার কাল ছিল, শিল্পকলার জগতে তখন যে সমস্ত জিনিসের উদ্ভব ঘটছে, শিল্পীরা যে নতুন নতুন ধরন, নতুন নতুন শৈলী আমাদেরকে উপহার দিচ্ছেন, নতুন নতুন শৈলী তারা সৃজন করছেন, সেখানে আমরা দেখতে পাই ধরুন 1918 সালে প্যান্ডেমিক, তার কয়েক বছর আগেই আমরা যদি দেখি যে পিকাসো, ব্রাক এরা মিলে কিউবিস্ট একটা ফর্ম তৈরি করে আমাদের সামনে নিয়ে এলেন। কিউবিজম চলছে, কিউবিজম তো 7 সালে এলো, কিন্তু 7 সালে তো শেষ হয়ে যায়নি, কিউবিজম চলছিল। কিউবিজম চলতে 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 তার একটা অন্তিম পর্যায়ে গিয়ে যখন তাদের ওই জোয়ারটা তাদের কাছ থেকে বেরিয়ে এবং পৃথিবীর অন্যান্য জায়গায় কিউবিস্ট ফর্মে শিল্পীরা ছবি আঁকছিলেন, সেই সময় আমরা দেখলাম আরও কতগুলো জিনিস ঘটলো। ধরুন দাদাবাদ এলো, দাদাইজম। দাদাইজম 1915 মানে আমি এই কারণে বলছি যে নানান জায়গায় দাদাইজমের যে গোষ্ঠীগুলো তারা নানানভাবে ওই একই আদর্শে ছবি আঁকছেন, কিন্তু বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় তাদের গোষ্ঠীর যে অস্তিত্ব সেটা ঘোষণা করছেন এবং তারা কিছু নতুন কথা তার সঙ্গে যুক্ত করছেন, এইভাবে তারা হাজির হচ্ছেন। তাহলে দাদাইজম দেখতে পাই 15 সালে হয়েছে, 16 সালে, 17 সালে, 18 সালে ওটা হচ্ছে। তারা কি করলেন? দাদাইজম শুধু যে চিত্রকলা হয়েছে তা না, সাহিত্য হয়েছে, নানান জায়গায় হয়েছে। এই যে বিভিন্ন উপাদানকে তারা তাদের শিল্পকলায় স্থান দিলেন, তাদের যে কতগুলো কথা তারা বললেন, এই 18 সালে এসে দেখলাম যে একটা নতুন তারা ম্যানিফেস্টো ঘোষণা করলেন, তারা কি করবেন না করবেন ইত্যাদি। সেক্ষেত্রে দাদাবাদকে নিয়ে একজন বিশিষ্ট সমালোচক তিনি বললেন কি, তিনি একটা কথা বললেন অদ্ভুত, যেটা প্যান্ডেমিকের সঙ্গে খুব সম্পর্ক সৃষ্টি করা যায়, যুক্ত করা যায়। তিনি রিচার্ড হেলসেনবেক, একজন জার্মানির মানুষ, তিনি বললেন ডেথ ইজ দি দাদাইস্ট অ্যাফেয়ার। উনি দাদাবাদের সঙ্গে মৃত্যুকে যুক্ত করে দিলেন তার আলোচনায়। আমি ওই আলোচনায় বিস্তারিতভাবে বিশদে যাচ্ছি না, কিন্তু করতে পারলেন এই কারণে যে তিনি নিশ্চিতভাবেই তাদের ছবির মধ্যে এমন কিছু উপাদান দেখেছিলেন যার একটা রূপ তিনি ওইভাবে ব্যক্ত করার চেষ্টা করলেন, যে ডেথ ইজ এ দাদাইস্ট অ্যাফেয়ার। এরকম অনেকগুলো জিনিস আমরা করতে পারি। ধরুন সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা নিহিলিস্টিক ব্যাপার ছিল, কতগুলো জিনিসকে মুছে দিয়ে, ধ্বংস করে দিয়ে আর একটা জিনিসকে হাজির করে দেয়া, একটা যে গ্র্যান্ড ন্যারেশন, তখনকার দিনে যে সমস্ত জিনিসগুলো, যে মূল্যবোধগুলো, যে ধারণাগুলো চালু ছিল শিল্পকলার জগতে কিংবা সমাজে, সেগুলোকে বাতিল করে দিয়ে একটা নতুন ধরনের একেবারে বিচ্ছিন্ন একটা অভাবনীয় কিছুকে হাজির করে দেয়া শিল্পকলার জগতে, এটা আমরা দেখতে পাই। যেমন ধরুন একজন শিল্পীর কথা এই প্রসঙ্গে বলতে পারি, কেন এই যে প্যান্ডেমিকের সময় তার, বললাম 1918 সাল, তার যে সম্পর্ক তৈরি হচ্ছে, তিনি হচ্ছেন মার্শাল ডুসাম। একটা অদ্ভুত জিনিস করলেন তিনি, যদিও ছবির গায়ে একটা অন্য নাম তিনি লিখেছিলেন এবং সেটা নিয়েও অনেক গল্প আছে, সে গল্প ঠিক বেঠিক বা তা নিয়ে সেটা একটা এখানে আলোচনা করা পরিসর নেই। কিন্তু মার্শাল ডুসাম হাজির করলেন
তিনি ওদের দেশে যে বাৎসরিক চিত্র প্রদর্শনী হয়, সালো বলে তাকে, সালোতে একটা জিনিস শিল্পকর্ম জমা দেন শিল্পীরা, তারপরে যারা জুরি থাকে তারা সেই ছবি বাছাই করে সালোতে ঝোলান, দর্শক দেখতে আসে। তো মার্শাল ডুসাম তিনি কি করলেন, তিনি বাজার থেকে একটা ইউরিনাল বেসিন কিনে আনলেন। বেসিন কিনে তার মধ্যে সাইন করলেন, ডেট দিলেন, করে তিনি একটা পেডেস্টালের উপরে সেটাকে বসিয়ে দিয়ে সালোতে জমা দিয়ে দিলেন। দেখা গেল যে সেটা জুরিরা গ্রহণ করেনি, সেটা বাতিল হয়ে গেল। কিন্তু বাতিল ওই শিল্পকর্ম হিসেবে হাজির করা সেই ইউরিনাল বেসিনটা ইতিহাসে স্থান করে নিল। সময়টা খেয়াল করার মতন, সময়টা হচ্ছে 1918 ওই রকম সাল নাগাদ, একটা অদ্ভুত ব্যাপার। তো এই যে কতগুলো ঘটনা ঘটছে, এই যে দাদাবাদ এবং দাদাবাদে একজন শিল্পী তিনি এরকম একটা অদ্ভুত শিল্পকলার সঙ্গে যুক্ত নয়, বা শিল্পকলার উপাদান নয়, রং তুলিতে তৈরি নয়, বাজারে পাওয়া যায় একটা ইউরিনাল বেসিন যেটা মানুষের অন্য কাজে ব্যবহার করা হয়, সেটাকে তিনি একটা পেডেস্টালের উপরে স্থাপন করে শিল্পকর্ম হিসেবে চিত্র প্রদর্শনীর জন্য জমা দিলেন। এক অদ্ভুত ঘটনাক্রম। এরকম নানান ঘটনা ছড়িয়ে আছে, এক একটা সময়ের পরিপ্রেক্ষিতে সেই ঘটনাগুলো আমাদের সামনে এসছে, এটা এই প্রসঙ্গে উল্লেখ করা গেল। এখন এর সঙ্গে আরও অনেক কথা, মানে একটু দীর্ঘ বিষয়ে প্রচুর মানুষ, প্রচুর শিল্পী, আলোকচিত্রী, তারা এই কাজের সঙ্গে যুক্ত, তারা সৃজনের সঙ্গে যুক্ত, ফলে একটা বলতে গেলে আর একটা চলে আসবে খুব স্বাভাবিকভাবেই, এটা বোঝাই যাচ্ছে। ধরুন 1918 সাল, ঠিক ওই সময়ের একজন বিশিষ্ট ফটোগ্রাফার, তারও বয়স খুব কম। একটা জিনিস হচ্ছে যে নতুন কিছু যারা করে দেখবেন একটা ভয়ঙ্কর ব্যাপার, এবং একটা সময় থাকে। তো সেই রকমই যে একজন ফটোগ্রাফার মর্টন সামবার্গ, তিনি একটা ছবি, সেই সময়কার তোলা ছবি তিনি যে তুললেন, তাতে সময়ের বৈশিষ্ট্য, অর্থাৎ দেখা যাবে যে সেই প্যান্ডেমিকে তখনকার সমকালীন যাচ্ছে, তিনি একটা আরবান, একটা শহরের ছবি তুললেন, ফটোগ্রাফ, তাতে ধরা পড়ছে। এখন কীরকম সে সময়, ধরুন আমি যে সময়টার কথা বলছি 1918 সাল, আমি বললাম যে শিল্পকলা কীরকম জগৎ, সময়টা কি। ধরুন 14 সালে বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ থেমেছে, বিশ্বযুদ্ধের প্রভাব সমস্ত, মানে সর্বগ্রাসী প্রভাব, সেটা মানুষ সমাজে সমস্ত স্তরে তার প্রভাব পড়েছে। ফলে শিল্প সৃজনের মধ্যে তার প্রভাব অবধারিতভাবে পড়বে, এটা বলাই বাহুল্য। তো সেই সময়কার যে অন্যতম বৈশিষ্ট্য, অনেক রকমের বৈশিষ্ট্য, বিশ্বযুদ্ধ প্রথম প্রায় জগৎটাকে একটা গুণগতভাবে পাল্টে দেয়, নানা রকম পরিবর্তন সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, আপনারা জানেন। তো এই যে পরিবর্তন, সেই পরিবর্তনের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য ছিল কীরকম, যে একটা বিমূর্তিকরণ, একটা অ্যাবস্ট্রাকশন হবে, একটা ডিস্টর্শন হবে। এগুলো ছিল তখনকার একটা বৈশিষ্ট্য চিত্রকলাতে, একটা অ্যাবস্ট্রাকশন, একটা ডিস্টর্শন, এগুলো তখন আসছে। তার আগে যে শিল্পকলা, ঠিক আগের দিকের শিল্পকলা, দেখুন কিউবিজম থেকে শিল্পকলা একটু তার চেহারা রূপ একটু পাল্টাতে শুরু করে, আমরা দেখেছি একটু অন্যরকম হয়। তারও আগে, এখন সেই ইতিহাসে আমি যাচ্ছি না। তো সেই সময় একটুখানি মানে বিমূর্ত হচ্ছে, একটু অ্যাবস্ট্রাক্ট হচ্ছে, একটু মানে বিকৃত হচ্ছে, একটু ডিস্টর্টেড হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে। ঠিক সামবার্গের যে ফটোগ্রাফ, তিনি একটা ফটোগ্রাফ তুললেন, ছবিটার নাম রুপটপ, ছাদের উপর দিকটা, সেটাও খানিকটা ওই রকম, যেন কীরকম সেই সময়কার সমকালীন যে সমাজ জীবন, হ্যাঁ, তাতে দাঁড়িয়ে জিনিসটাকে একটু অন্যরকমভাবে তুললেন। সেটা কি দেখালেন, উপর দিকে দেখালেন এক ছাদ, সারি সারি, এবং ছাদগুলো যেখানে আছে সেটা একটা শহর। সেই শহরের ছাদকে দিয়ে যে শহরটা দেখা যাচ্ছে ফটোগ্রাফিতে, সেখানে কোনো মানুষ নেই, মানুষজন নেই, কোনো জীবনের যেন চিহ্ন নেই, প্রাণের যেন চিহ্ন নেই। এখন একটা জিনিস লক্ষ্য করুন, অতিমারির সময় আমরা প্রত্যক্ষ করেছি আমাদের এখানে থেকে, যখন এখানে লকডাউন চলছিল, একটা সময় গেছে যে যখন লকডাউন মধ্যপর্বে চলছে, কবে লকডাউন ভাঙবে কী করবে জানি না, আমরা প্রচারের জন্য ঘরে গৃহবন্দী করে রেখেছি নিজেদের, রাস্তাঘাট শুনশান। হ্যাঁ, সেই পর্বটা ভাবলে আমরা বুঝতে পারি যে সেই ফটোগ্রাফটার মধ্যে যেখানে শহরটা কেমন, হ্যাঁ, এবং
কোনো প্রাণের চিহ্ন নেই, কিছু নেই। অদ্ভুতভাবে এই যে সামবার্গের কথা বললাম, ইনিও কিন্তু ফ্লুতেই মারা গেছিলেন, ওই 18 সালের যে ফ্লু তাতেই মারা গেছিলেন। আরেকজন ফটোগ্রাফারের আমরা নাম পাচ্ছি, যিনি ওই অতিমারিতে মারা গেছেন। এখন একজন বিশিষ্ট সমালোচক রোজেনহেম বলেছেন ওর ওই ফটোগ্রাফ নিয়ে, যে এইরকম যে চিত্রগ্রাহক এরকম যে পথ শূন্য শূন্য পথঘাট জনমানবহীন যে একটা জিনিস আবিষ্কার করতে পারেন, কারণ বিষয়টা তো সেরকম ছিল না। ওই ফটোগ্রাফটা উনি কোটানকোট আবিষ্কারই করেছেন, ওখান থেকে ওনার দূরদৃষ্টি, ওনার যে শিল্পদৃষ্টি তার মধ্যে দিয়ে ধরেছেন। যে তা কি, এই আবিষ্কারটা কি করে আমাদের দেখিয়ে দেয় যে এই যে পৃথিবী জুড়ে যে সমস্ত মহানগরী আছে, কেমন তার আসল সৌন্দর্য কি করুণ সৌন্দর্য। কারণ অতিমারি মানুষকে, সমাজকে যে ধাক্কা দেয়, তার ফল কি হতে পারে, ওই ছবির মধ্যে দিয়ে উনি সেটা ব্যক্ত করে গেছেন। একটা ছবি, যান্ত্রিক উপায়ে তোলা ছবি, কিন্তু সেই ছবিও কত অর্থবহ হতে পারে তার ওই ছবি দেখলে আমরা বুঝতে পারি। ফলে অতিমারির প্রভাব কতখানি, কত দূর প্রসারিত আমরা তা দেখতে পাচ্ছি, যে শুধুমাত্র সৃজনশীল চিত্রাঙ্কন নয়, এমনকি শিল্পী যিনি আলোকচিত্রশীল, তিনি যে ছবি তুলছেন, সেই ছবি তোলার মধ্যেও তার যে দূরদৃষ্টি কাজ করছে, তার যে সমকালীন ভাবনা এবং সমকালীন যে পরিস্থিতি তার মধ্যে প্রভাব সৃষ্টি করছে, সেটার ফলও এইভাবে ফলছে। এখন এই আলোচনা যখন আমরা করছি, কতগুলো কথা তো আমরা আগে উল্লেখ করলেও আমরা জানি আমাদের মধ্যে আছে সবাই কম বেশি। সেটা যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি স্বভাবতই সমকালীন ঘটনাকে বাইরে রাখতে পারে না, তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না। আমরা দেখতে পাই, ধরুন কামুর যে উপন্যাস প্লেগ, কি করে লিখলেন? প্লেগ তো ঘটেছিল আমাদের দেশে, পৃথিবীতে ঘটেছিল প্লেগ। আমরা মার্কেসকে দেখেছি তার কলেরাকে নিয়ে তার যে উপন্যাস লাভ ইন দ্য টাইম অফ কলেরা। আমরা এই প্রসঙ্গে এটাও উল্লেখ করতে পারি যে শেক্সপিয়ার তার কিং লিয়ার যখন লিখেছিলেন, তখনও মহামারী প্লেগ চলছিল এবং তিনি গৃহবন্দী অবস্থায় ছিলেন। তার মানে এই গোটা ঘটনাগুলো আজকের যুগে আমরা যখন আজকে কোভিড অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি, তখন আমরা খুব স্বভাবতই এটা বুঝতে পারি যে আমাদের অতীতের যে দৃশ্য, অতীতের যে ঘটনাক্রম, সেটা আমাদের আজকের যুগের ঘটনাক্রমের থেকে কিছু আলাদা ছিল না। ফলে অতীতের যে ঘটনাক্রম ছিল, আজকে তার মধ্যে দিয়েই আমরা অতিক্রম করছি, সেই জিনিসগুলোর উপাদানগুলো এখনও আছে। ফলে আমরা এখন যদি খোঁজ করে দেখব, নিশ্চয়ই, বা উত্তরকালের যারা, সঙ্গে সঙ্গে যা ঘটনা ঘটে তার সঙ্গে সঙ্গে তো বুঝে ওঠা যায় না, তার জন্য একটু সময় লাগে সামান্য, তা দেখতে দূর থেকে, একটু দূরে না গেলে কিছুই বোঝা যায় না। ফলে এই দৃষ্টান্ত আমাদের দেশেও আছে। এই যে এতক্ষণ ধরে যা বলার চেষ্টা করলাম, এই দৃষ্টান্ত আমরা আমাদের দেশেও দেখেছি আমরা। ধরুন আমাদের দেশে যখন 1918 সাল, তখন আমাদের দেশে ব্রিটিশ শাসন, স্বাধীনতার গল্প নেই কোনো, কেমন, এমনকি অনেক দাবিও ওঠেনি, স্বাধীনতার যে পূর্ণাঙ্গ স্বরাজ চাই, এইসব দাবি টাবিও সেভাবে কেউ তোলেনি। তো ফলে আন্দোলন চলছে, ইত্যাদি চলছে, এবং তখন ব্রিটিশরা আমাদের সঙ্গে কী দুর্ব্যবহার করতো তা আমরা ইতিহাসে জানি। নেটিভ বলে তারা আমাদের, যাদের ফ্লু হতো তাদের একদিকে ফেলে রাখতো এবং মারাত্মক মারাত্মক ঘটনা ঘটতো। আপনি জানেন যে আমাদের এখানে ফ্লু এসেছিল যে জাহাজে করে, বোম্বেতে একটা জাহাজ থেকে ছড়িয়েছিল, এবং সেখানে বাইরে থেকে লোকজন এসেছিল, সেনাবাহিনীর সেনা, তাদের মধ্যে দিয়ে পুলিশ আক্রান্ত হয়। পুলিশই প্রথম মারা যান আমাদের দেশে, এই প্যানিস ফ্লু যে বলে, ওটা আবার বম্বে ফ্লু নাম হয়েছিল, বোম্বে থেকে ছড়িয়েছিল বলে। যাই হোক, সে প্রসঙ্গ ভিন্ন। কিন্তু আমরা পরে দেখতে পেলাম যে তার কয়েক বছর পরেই আমাদের দেশে ঠিক অতিমারিতে আমরা এখন যা দেখছি, কিংবা 1918 সালে বিশ্বজোড়া ফ্লু অতিমারি যেভাবে ঘটেছিল তার যে ইতিহাস আমরা দেখেছি, জানি, সেটা না হলেও আমাদের এখানে চিত্রকলার কতগুলো অন্য বৈশিষ্ট্য, অন্য উদাহরণ আপনাদের সামনেই আমি রাখবো। সেটা হচ্ছে যে 40-এর দশকে আমাদের দেশে, স্বাধীনতা তখনও হয়নি, একটা বিশেষ করে বাংলাতে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। আপনি জানেন 40-এর দশকে দুর্ভিক্ষ, অকাল, এই যে আকালের পরিস্থিতি, তার প্রচুর মানুষ মৃত্যু হয়েছিল, তাদের না খেতে পেয়ে অনাহারে লক্ষ লক্ষ মানুষ মৃত্যু হয়েছিল। এবং সে দৃশ্য আপনারা জানেন যে ছবি এখনও দেখতে পাওয়া যায়।
বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় ওই বেলেঘাটা অঞ্চলে সেই সার সার মৃতদেহ পড়ে আছে, শকুন দাঁড়িয়ে আছে পাঁচিলের পরে। এই এই যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষের যে ভয়াবহতা, এটা সেই অতিমারির থেকে কিছুমাত্র কম না। আজকের যে অতিমারি তার থেকে কিছুমাত্র কম না। এবং এই দুর্ভিক্ষের ভয়াবহতা যারা ধরে রেখেছিলেন, অনেক শিল্পী ধরে রেখেছিলেন, সেগুলো আমাদের কাছে এখন ইতিহাসের আকর। হ্যাঁ, বিপর্যয়ের এই সমস্ত দিনলিপি যারা প্রত্যক্ষ করেছিলেন, এঁকেছিলেন ছবি, আমি কয়েকটা নাম উল্লেখ করতে পারি আপনাকে। গোবর্ধন দাস তিনি এঁকেছিলেন, চিত্তপ্রসাদ, জয়নুল আবেদিন, সোমনাথর, মণি রায়, সূর্য রায়, দেবব্রত মুখোপাধ্যায়, এমনকি একজন বিশিষ্ট ফটোগ্রাফার সুনীল জানা, মারাত্মক তার ছবি। সে সমস্ত ছবি, ফটোগ্রাফস দেখলে পরে বোঝা যায় কী করুণ দৃশ্য সব। বিশেষ করে জয়নুল আবেদিনের ছবি, রাস্তাঘাটে সেই ডাস্টবিনে মানুষ খাবার কুড়ে খাচ্ছে, একদম কালি দিয়ে, তুলি দিয়ে, একদম দৃঢ় রেখায় আঁকা, প্রত্যক্ষ একদম, তার অন্য কোনো ব্যাপার নেই, তার মধ্যে কোনো মানে মায়া জাল, কল্পনা জাল একদম নেই। প্রত্যক্ষ মানুষের সরাসরি অভিজ্ঞতা, ভয়াবহ অভিজ্ঞতা তারা তুলে ধরে রেখেছে। চিত্তপ্রসাদের ছবি, চিত্তপ্রসাদের মহামারী নিয়ে ছবিই আছে, এপিডেমিক্স। হ্যাঁ, সেই সময় যে সমস্ত আমাদের বাংলাতে অনেক ধরনের এপিডেমিক ছড়াতো। এপিডেমিক তো শুধুমাত্র এই ভাইরাস গঠিত এপিডেমিক একমাত্র ব্যাপার নয়, তাছাড়াও তো নানানভাবে এপিডেমিক হয়। এর এপিডেমিক বিশ্বজোড়া, তার জন্য আমরা এখন প্যান্ডেমিক বলছি তাকে। যাই হোক, তো এই সমস্ত ব্যাপারটা হচ্ছে তাই। এখন এই আলোচনার প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে প্রাসঙ্গিক কথাটা আমাদের বলা এখানে এসে যায়, সেটা হচ্ছে যে যেহেতু আলোচনার শিরোনামে সেটা ছিল অতিমারির ক্যানভাসে জীবনের ছবি। এখন এই জীবনের ছবি এটা কি, কিভাবে দেখবো তাকে, কোনটাকেই বা জীবনের ছবি বলবো, কেনই বা বলবো? অতিমারি তো আমরা বুঝলাম, অতিমারির ভয়াবহতা বুঝলাম, অতিমারির ভয়াবহতা বুঝলাম, কিন্তু কি বুঝবো আমরা? অতিমারি যা দেখছি তার এখন অর্থনৈতিক ফলাফল বা তার এই যে রোগ, এটার ফলাফল, এগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু জীবনের ছবি বলতে যদি আমরা বুঝি, জীবন বলতে কি, এখন আমাদের মধ্যে নানান রকমের ধারণা থাকতেই পারে। সব ধারণাগুলো মিলেই একটা সামগ্রিক ধারণা, এটাই আমাদের বুঝতে হবে, ধরতে হবে। সব ধারণাগুলো মিলে একটা হচ্ছে যে এর একটা তাৎপর্য আছে। জীবনের ছবি বলতে একটা তাৎপর্য আছে। এখন জীবনের ছবি যে শুধুমাত্র কেবল একটা যে অঙ্কুরিত চারা, ফুল, পাখি, প্রাণবন্ত যৌবন, এইসব থাকলেই জীবন হবে, আর তা নাহলে নয়, এটা হতে পারে না। কোনো মৃত্যুর ছবিও জীবনের সাক্ষ্য বহন করতে পারে বা জীবনের কথা আমাদের মনে করিয়ে দিতে পারে। সুতরাং জীবনের ছবি বললে কোনো নির্দিষ্ট কোনো রূপ আমরা ধরে নিই না, এটা ঠিক হবে না। জীবনের ছবি জীবনকে আমাদের সামনে নানানভাবে তুলে ধরতে পারে, নানানভাবে জীবনকে মনে করিয়ে দিতে পারে। একটা সে যে কোনো ছবি হতে পারে, সামগ্রিকভাবে সব মিলিয়ে, জীবনের সমস্ত উপাদান মিলিয়েই আমাদের জীবনের ছবি, এই কথাটা আমাদের বুঝে নিতে হবে। ফলে হাসি হতে পারে, কান্না হতে পারে, রাগ হতে পারে, প্রেম হতে পারে, মৃত্যু, বিরহ, দুঃখ, সব কিছুই জীবনের উপাদান। এই সবটা মিলেই জীবনের ছবি আমাদের ধরতে হবে। ফলে এর আগে আমি যে কতগুলো ক্যানভাসের উল্লেখ করেছিলাম বিভিন্ন শিল্পী, তাদের ছবিগুলো দেখলেও বুঝবো যে একটা মৃত্যুর ছবি কে কে তো জীবনের ছবি কথাই তিনি বলেছেন। তিনি মৃত্যুকে এঁকেছেন মানে এই নয় যে তিনি জীবনকে বাদ দিতে বলেছেন, না, তিনি জীবনকে ধরার জন্য, জীবনকে মনে করিয়ে দেওয়ার জন্যই, এবং আমাদের প্রিয় জীবনই মৃত্যু নয় সেটাকে মনে করিয়ে দেওয়ার জন্যই তিনি ওই ছবিটি এঁকেছেন, যে আমাদের বিভৎসতা, ভয়াবহতা কোথায় দাঁড়িয়ে আছে, কি আমাদের করতে হবে, কি আমাদের করণীয়, কি আমাদের সামনে বিপদ, কি আমাদের সামনে কর্তব্য, ইত্যাদি সবটাই। বা আমাদের আবেগকে তিনি উস্কে দিতে চেয়েছেন, কিংবা আমাদের কল্পনাকে তিনি ছুঁয়ে যেতে চেয়েছেন। নানা রকমভাবে এই ছবিগুলো আমাদেরকে সেই জায়গায় পৌঁছে দেয়। একটা যদি নদীর ছবি কেউ আঁকে, নদীর ছবি, এই সময় দাঁড়িয়ে অনেকে কাজ করছেন, তারা যে সবাই ওই আমাদের যে প্যান্ডেমিকের মৃতদেহের ছবি আঁকছেন না, তা আঁকছেন না। কেউ হয়তো একটা নদীর ছবি আঁকছেন, কেউ হয়তো একটা মাটির ছবি, মানে একটা একখণ্ড জমির ছবি আঁকছেন। যাই তিনি করে থাকুন না কেন, বুঝতে হবে যে একটা নদীর ছবি, আমি যে বলছি, নদীর ছবিও জীবনের ছবি হয়ে উঠতে পারে। কেননা
আজকে আমরা লক্ষ্য করছি যে এই যে প্যান্ডেমিকে আমরা আমাদের নিজের মানে অভিজ্ঞতা দিয়ে দেখছি যে মানুষ কিভাবে বিপর্যস্ত, মানুষ শঙ্কিত, আশঙ্কিত, মানুষের মধ্যে হতাশা, বিষণ্ণতা ছেয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে একটা ছবি যদি আমাকে অন্যভাবে আমার মনের মধ্যে একটা আনন্দ বা একটা আশার আলো সৃষ্টি করতে পারে, সেটাই তো জীবনের ছবি হয়ে উঠবে। ফলে এই জিনিসগুলো আমাদেরকে এইভাবেই দেখতে হবে যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যারা কাজ করছেন বিভিন্ন জায়গাতে, অতীতের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন, অতীতের ইতিহাস চারণ করছেন, অতীতের যে শিল্পকর্ম সৃজন হয়েছে সেগুলো নিয়ে এখন ভাবছেন, সেটা আমাদের সামনে হাজির করছেন, এ সবটাই জীবনের লক্ষ্যে যে কাজ তার সঙ্গে সম্পর্কযুক্ত। ফলে জীবনের ছবি বললে পরে একটা ক্যানভাস, এবং আমরা যখন নাম দিয়েছি এটা আমাদের ক্যানভাসটা অনেক বড়, ক্যানভাসটা ছোট নয়। এই ক্যানভাসটা জগৎজোড়া ক্যানভাস, যে ক্যানভাসটা এখন এই মুহূর্তে, এর থেকে কয়েক বছর পরে কী দাঁড়াবে সেটা ভবিষ্যৎকাল বলবে। এই অতীতটা ধরুন, আমাদের এখানে জানুয়ারি মাসে যখন 31 তারিখে ভারতবর্ষে প্রথম খবর পাওয়া গেল, বা সারা বিশ্বে ডিসেম্বর মাসের শেষ পর্যায়ে গিয়ে সারা বিশ্ব খবর পেল যে একটা অতিমারির মতন ব্যাপার তৈরি হচ্ছে, হ্যাঁ, আমাদের এটা জানালো ইত্যাদি। তো সেইটা, তার আগে তো এই জিনিস আমরা কল্পনা করিনি, তার আগে তো অতিমারির কোনো প্রেক্ষাপট ছিল না। ফলে ক্যানভাসটা এখন দাঁড়িয়ে যাচ্ছে, এখন এই ক্যানভাসটা জুড়ে অতিমারির ক্যানভাস দাঁড়িয়ে যাচ্ছে এই কারণে যে এখন যা কিছুই ভাবছি, যা কিছু পৃথিবীতে আলোচনা হচ্ছে, তার কেন্দ্রবিন্দুতে অতিমারি থাকছে। ফলে এই ক্যানভাসটা অনেক বড়, ক্যানভাসটা অনেকটাই বড়, যে ক্যানভাসের মধ্যে এখন আমাদের কাজ হচ্ছে জীবনের কথাকে নিয়ে আসা, সভ্যতার কথাকে নিয়ে আসা, সভ্যতা যাতে এগিয়ে যেতে পারে। সভ্যতা তার ধ্বংস হবে না, কিন্তু যত কম ক্ষতির মধ্যে দিয়ে সভ্যতাকে আমরা আবার আগের জায়গায় পৌঁছে দিতে পারি সেই কথাগুলো বলা। ফলে তার যে নানা রকমের ভাষা আছে, সাহিত্যের ভাষা আছে, নাটকের ভাষা আছে, গল্পের ভাষা আছে, কবিতার ভাষা আছে, চিত্রকলা বা শিল্পকর্মের যে ভাষা, সেই ভাষাতে সেই গানটা আমরা পৌঁছে দিতে চাইছি। এটাই হচ্ছে আমাদের মূল কথা আজকের, যার মধ্যে দিয়ে আমরা জীবনের ছবিটাকে আঁকবো। এবং উত্তরকাল যখন এই প্যান্ডেমিক থেমে যাবে, উত্তরকালের মানুষ যখন ভাববে যে প্যান্ডেমিকের সময় সভ্যতা কি থেমেছিল, সভ্যতার যারা কাণ্ডারি তারা কি থেমেছিলেন, তারা কি কিছু করেননি, তারা কি করেছেন আমরা জানতে চাই। সে সময় তারা যে উপলব্ধির মধ্যে দিয়ে গেছেন, সেই উপলব্ধি তারা কিভাবে রূপায়িত করেছেন, যা আজকের দিনে আমাদের পাথেয় হবে। আমরা সেটা দিয়ে ভবিষ্যৎকে চিনতে পারবো অতীতকে বোঝার সঙ্গে সঙ্গে সেইটা। সুতরাং সেটাও আমাদের বুঝতে হবে যে এই জীবনের কথাগুলো, আজকের এই অতিমারির যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটাকে যদি ক্যানভাস ধরা হয়, তাহলে জীবনের কথাগুলো যেভাবে যিনিই বলুন না কেন, তার ব্যক্তি বৈশিষ্ট্যকে বজায় রেখে সেটাই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কথা হয়ে উঠবে। এবং আজকে আমার মনে হয় যে এই সময়ে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় শিল্পী, ভাস্কর যারা কাজ করছেন, তারা কিন্তু এটাই করছেন, এটা করে যাচ্ছেন। আজকে হয়তো তার সমস্ত সামগ্রিক হিসেব এই মুহূর্তে এই আলোচনার মধ্যে কে কোথায় কতগুলো কি ছবি সৃষ্টি করেছেন, রচনা করেছেন, তার একটা হিসেব দেয়া যাবে না, সম্ভব নয়। কিন্তু নিশ্চিতভাবেই বলা যাচ্ছে যে সৃজনশীল মানুষ থেমে থাকে না, তারা বন্দি জীবন থাকলেও তারা সেটা তাদের ভাবনা চিন্তার মধ্যে রূপায়িত করেন। তো জীবনের কথা হচ্ছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জীবনের ছবি তারা এঁকে চলেছেন। নিশ্চয়ই তার কিছু নমুনা আমরা এখানে উপস্থিত করার চেষ্টা করব। এইটা আমাদের কিন্তু মাথায় রাখতেই হবে যে অতীতকে চারণ করে আমরা যেভাবে এই জায়গায় পৌঁছবার চেষ্টা করছি, আজকে বর্তমানের যারা এই কাজে মানে নিজেকে ব্যস্ত রেখেছেন, যারা নিজেকে নিয়োজিত রেখেছেন, তারা কিন্তু এই ছবি যারা আঁকছেন সেটা উত্তরকালের কাছে সম্পদ হবে। এবং এই যখন হিসেব বেরোবে যে কত কাজ হয়েছে, নিশ্চিতভাবেই কাজ হয়েছে, সেটা আমরা দেখতে পাবো সেই সময়। কিন্তু এই বিশ্বাস আমাদের আছে, অতীত থেকেই এই বিশ্বাস আমরা পেয়েছি যে শিল্পীরা তাদের কাজ রেখে গেছেন, তাদের কাজ রেখে যান, তাদের সময়কে তারা ধরে রাখেন, স্বাক্ষর রেখে যান সময়ের। এবং সৃজনের স্বাক্ষর হচ্ছে অদ্ভুত স্বাক্ষর, যার মধ্যে দিয়ে অতীতের প্রতিটি উপাদানকে আক্ষরিকভাবে চিনে নেওয়া যায়। আমরা আজকের দিকে যে ইতিহাস যখন আমরা দেখি, ইতিহাসের উপাদান, ইতিহাসকে যখন আমরা খুঁজি, আমরা দেখব যে অতীতকালের অসংখ্য শিল্পকর্মের মধ্যে সেই ইতিহাসকে তারা ধরে রেখেছিলেন বলেই আমরা শিল্পকর্মের মধ্যে থেকে একটা ইতিহাসের আমরা খসটা বলবো না, একদম বিশদ এই ইতিহাসকে আমরা উদ্ধার করতে পেরেছেন ঐতিহাসিকরা। ঠিক আজকের যুগে যারা কাজ করছেন, যে জীবনের ছবি যারা আঁকছেন,
উত্তরকালের মানুষজনও, উত্তরকালের ঐতিহাসিকরাও তারা ঠিক এইভাবেই তার মধ্যে দিয়ে হাজির, মানে ইতিহাসকে খুঁজে বেরোবেন এবং তারা একটা ইতিহাস রচনা করতে পারবেন, এই বিশ্বাস নিয়েই আমাদের থাকতে হবে। আমার তো আছেই ব্যক্তিগতভাবে। ফলে কতগুলো জিনিস আমরা দেখেছি, কিন্তু এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তার একটা তাৎক্ষণিক প্রভাব তো আছে। তাৎক্ষণিক প্রভাবটা সবসময় যে খুব সুখকর হয় তা না। এটা ঠিকই যে অতীতের যে ছবির উদাহরণগুলো দিলাম, যখন সেই ছবি আঁকা হচ্ছিল সেই মুহূর্তে কজন লোকের কাছে পৌঁছেছিল বা সেগুলো তার মধ্যে প্রত্যেকটা মানুষের মনে সেগুলো কিভাবে প্রভাব বিস্তার করেছিল সেটা বলা সম্ভব নয়। কিন্তু আজকে দাঁড়িয়ে বুঝতে পারছি, আজকে দাঁড়িয়ে সেটা আমরা মূল্যায়ন করতে পারছি, সেটা উপলব্ধি করতে পারছি। ঠিক একইভাবে আজকের এই যে তাৎক্ষণিক যে সমস্যা, তার যে বিড়ম্বনার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, যে যন্ত্রণার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, তার একটা তো ফলাফল আছেই। শিল্পীরা যারা কাজ করছেন, শিল্পীদের ধরুন, শিল্পীদের কাজ, তারা ছবি আঁকেন, সেই ছবি তারা গ্যালারিতে প্রদর্শিত করেন, দর্শক দেখতে যায়। এই যে সৃজন যখন করেন তিনি তো একা ঘরের মধ্যে বসে করছেন, কিন্তু যখন সেই শিল্পী দর্শকদের দরবারে গ্যালারিতে উপস্থিত হচ্ছে, তখন দর্শক দেখলে ছবির সঙ্গে শিল্পীর সঙ্গে দর্শকের একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যাচ্ছে, প্রত্যক্ষ সম্পর্ক। দর্শক গ্যালারিতে গিয়ে ছবিটা দেখছেন, তার উপলব্ধি, তিনি তার রসসাধন করছেন, তার মন্তব্য তিনি দিচ্ছেন, সমালোচনা কাগজে বেরোচ্ছে। এই যে সামগ্রিক যে ঘটনাক্রম, এটা এখন ঘটতে পারছে না অতিমারির কারণে, কারণ গ্যালারিগুলো সব বন্ধ। ফলে শিল্পী যারা ছবি আঁকছেন সেই শিল্পকলা তার কাছে রয়ে যাচ্ছে। অবশ্য একটা ঘটনা এখন আছে, যেটা কিন্তু এর আগের প্যান্ডেমিকের সময় ছিল না, ঘটনাক্রম সেটা সম্ভবও ছিল না। সে সময় সোশ্যাল মিডিয়া নামে কোনো জিনিস ছিল না, ফলে অনলাইন বলে কোনো শব্দ ছিল না। এই শব্দ, অর্থাৎ অনলাইনে আমি একটা প্রদর্শনী করতে পারলাম, সে সময় মানুষ যা আঁকতেন সেটা যদি গ্যালারি বন্ধ রাখে তাহলে আর কিছু করা সম্ভব ছিল না, ফলে সেটা তার কাছেই থাকতো। যখন তিনি হাজির করতে পারবেন তখন সেটা হাজির করেছেন। কিন্তু এখন একটা সুযোগ হলো যে শিল্পী প্রয়োজনে অনলাইন করে কিছু দর্শকের কাছে পৌঁছতে পারেন, এবং দর্শক সেই ছবিটাকে মানে একেবারে ফিজিক্যালি দেখতে না পারলেও তার দেখতে পারেন এবং খানিকটা রসাস্বাদন করতে পারেন, ছবির সঙ্গে পরিচয় স্থাপন করতে পারেন। এগুলো সম্ভব, একেবারে বিচ্ছিন্ন হয়ে যান না। এটা একটা এই সময়ের একটা বৈশিষ্ট্য এবং এটা একটা গুরুত্বপূর্ণ দিক, এটা আমাদের একটা ভালো দিকও বটে। এটা কিন্তু একটা বলার মতন ব্যাপার। কিন্তু ওই যে প্রত্যক্ষ যোগাযোগ শিল্পীর সঙ্গে দর্শকের ঘটতে পারছে না প্যান্ডেমিকের কারণে, গ্যালারিগুলো বন্ধ। বা ধরুন, এটাও তো ঠিক যে শিল্পকলা সৃষ্টির জন্য যার যে উপাদান উপকরণ লাগে, সেগুলো তো তাকে শিল্পীকে সংগ্রহ করতে হয় বাজার থেকে। বাজার যদি বন্ধ থাকে, যদি যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকে, তাহলে সেইগুলো লভ্যতাতে, সেগুলো জোগাড় করাতে শিল্পীর খানিকটা সমস্যায় পড়তে হয়। এবং শিল্পকলা সৃজন করার ক্ষেত্রে উপাদান উপকরণকে তো উপেক্ষা করা যাবে না, যে কিছু নেই, যা আছে তাই দিয়ে করব, সেটা দিয়ে কিছুটা আবেগ, কিছুটা কাজ করা যায়। কিন্তু শিল্পকলার যে নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, তার আমরা যেগুলোকে ফর্ম বলি, যেগুলোকে আমরা মিডিয়াম বলি, হ্যাঁ, শিল্পকলা, চিত্রকলা বা ভাস্কর্যের এক্ষেত্রে মিডিয়ামের একটা ভূমিকা আছে, কি মাধ্যমে সেটা তৈরি হবে। হ্যাঁ, এই মাধ্যমটা তো তাকে সংগ্রহ করার জন্য বাজারের কাছে যেতেই হয়, সবটা তো তার ঘরে তৈরি হয় না। ফলে প্যান্ডেমিকের ফলে এইগুলোতে ছেদ পড়ে, এগুলোতে বিঘ্ন ঘটে। ফলে সৃজন চর্চায়, সৃজনশীল কাজে স্বভাবতই একটা সমস্যা তৈরি হয় শিল্পীর সামনে। কিন্তু এর বাইরেও এবারে আমরা একটা অদ্ভুত জিনিস দেখতেও পেলাম, এই বিশেষ করে এই প্যান্ডেমিকের সময়। আমরা বললাম যে শক্তিশালী সোশ্যাল মিডিয়া এখন আমাদের সামনে আছে, এবং আমরা প্রায় সকলেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, বিশেষ করে শিল্পী সাহিত্যিকরা তো যুক্তই, আর সাধারণ মানুষও ব্যাপকভাবে যুক্ত। আমরা দেখলাম শিল্পীরা এবার একটা অদ্ভুত জিনিস করলেন, সেটা নতুন দেখলাম, এটা আমি অন্তত নতুন দেখলাম, আগে কখনো হয়েছে বলে আমি জানি না। সেটা হচ্ছে শিল্পীরা একটা করলেন কি, তারা একে আরেকজনকে মনোনীত করার চেষ্টা করছেন, নমিনেট করছেন, যে আপনি আগামী 10 দিন প্রতিদিন একটা করে আপনার ছবি আপলোড করবেন। এই চ্যালেঞ্জ, 10 days চ্যালেঞ্জ, একজন আরেকজনকে সে আরেকজনকে এরকম করছেন, এবং যাকে মনোনীত করছেন তিনিও এটা বেশ সাগ্রহে গ্রহণ করছেন। তিনি প্রতিদিন মানে যিনি মনোনয়ন করলেন, মনোনয়নকারীর নাম উল্লেখ করে তিনি একটা করে ছবি আপলোড করে যাচ্ছেন তার শিল্পকর্ম। এর মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা অদ্ভুত জগতের সন্ধান পেলাম, এবং একটা অদ্ভুত ঘটনা ঘটলো,
যেটা কিন্তু এই অতিমারির একটা অন্যতম বৈশিষ্ট্য আমি মনে করি, যে সেখানেও একটা জীবনের আমরা উপাদান পেলাম, যে একজন মানুষ, একজন চিত্রশিল্পী, তিনি তার একজন সহকারী চিত্রশিল্পীকে তিনি মনোনীত করছেন তার শিল্পকর্ম দর্শকের দরবারে হাজির করার জন্য, মানে ওই সোশ্যাল মিডিয়া যারা আছেন তাদের দরবারে হাজির করার জন্য, এবং সেই শিল্পী সাগ্রহে সেটা হাজির করছেন 10 দিন ধরে, একদিন দুদিন না, 10 দিন ধরে 10টা, এবং এটা অনেক দিন ধরে চললো, এখনও চলছে, এখনও দেখা যাচ্ছে শিল্পীরা এরকম কেউ কেউ করছেন, একেবারে সেই রকম পর্যায়ে না হলেও। ফলে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে দিয়েও একটা জগৎ উন্মোচিত হলো, একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো, যে জিনিসটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। আমরা দেখলাম এতে যেমন প্রবীণ কিছু শিল্পীও যুক্ত হয়েছেন, কিছু তরুণ শিল্পী যুক্ত হয়েছেন, কিছু শিল্পী তারা যুক্ত হয়েছেন। এইভাবে একটা মানে আমরা দেখতে পেলাম এটা একটা নতুন ধরনের বৈশিষ্ট্য আমাদের সামনে এলো। ফলে এর মধ্যে দিয়েও যে কথা আমরা আলোচনা করছিলাম, জীবনের যে একটা চিহ্ন, জীবনের যে একটা উপলব্ধি, জীবনের যে একটা অনুভূতি, সেটা কিন্তু এর মধ্যে আমরা বেশ বুঝতে পারছি, গ্রহণ করতে পারছি সেটাকে। একটা এখন এই যে ব্যাপারটা, এতে আমরা আরও একটা জিনিস দেখলাম, যে যেহেতু গ্যালারিগুলো বন্ধ ছিল, গ্যালারিগুলোতে এক্সিবিশন করা যাচ্ছে না, এখনও খোলেনি, ফলে কেউ কেউ শিল্পকলা নিয়ে অনলাইন এক্সিবিশন হাজির করলো, এবং বেশ কিছু অনলাইন এক্সিবিশন, সেটা সর্বভারতীয় হতে পারে, সেটা আন্তর্জাতিক অনলাইন এক্সিবিশন হতে পারে, তা এখন সংগঠিত হচ্ছে, বা কিছুদিন আগে থেকেই সেটা শুরু হয়েছে, তা হচ্ছে এবং চলছে। সেটা যার যার যেভাবে দেখা, সেটাকে দেখার সুযোগে তারা দেখছেন, ভালো, বিষয়টা খুবই ভালো। ব্যক্তিগতভাবে কেউ করছেন, কেউ গোষ্ঠীগতভাবে কোনো সংস্থা থেকে করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, সব এখনও চলছে। এটা আপনারা দেখতেও পারবেন বিভিন্ন সময় অনলাইনের প্রদর্শনীতে এগুলো তৈরি হচ্ছে। তো এর মধ্যে দিয়ে আমরা দেখলাম যে অনেকের ছবি আমরা দেখতে পেয়েছি, যেমন ধরুন আমি কয়েকটা নাম উল্লেখ করছি, মানে এরাই করেছেন আর কেউ করেননি তা না, এরকম অসংখ্য নাম আছে। আমি সব নামগুলো এখানে উল্লেখ করার সুযোগ নেই, বা সে পরিস্থিতি নেই বলে আমি সেটা উল্লেখ করছি না। দু একটি নাম একবারেই নির্বাচিত, বা ধরুন বলা, এগুলো কয়েকটা নাম বলা যেতে পারে এই মুহূর্তে যারা উল্লেখযোগ্য কাজ করেছেন। আমি পরাগ রায় নামে একজনের বিশিষ্ট চিত্রশিল্পী, এই সময়ের একজন, তিনি প্রিন্ট মেকার, শিক্ষক বটে। তিনি এই অনলাইন, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে 10 ডেজ চ্যালেঞ্জে দেখলাম তিনি উপস্থিত হয়ে গেলেন, এবং অদ্ভুত, তিনি এই সময়কার যে বৈশিষ্ট্য আমরা প্রত্যক্ষ করেছি, আমরা কিছুদিন আগে দেখেছি যে অতিমারির কবলে পড়ে পরিযায়ী শ্রমিকদের কি দুরবস্থার কথা, এটা দেখেনি বা জানে না, এ নিয়ে কারো উপলব্ধি নেই, কেউ কষ্ট পাননি, প্রভাবিত হননি, এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। আমরা দেখলাম পরিযায়ী শ্রমিকদের যে জীবন যন্ত্রণা, তারা হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে নিজের বাড়িতে ফিরছেন, রাস্তায় মরে যাচ্ছেন, ট্রেনে শুয়ে থাকতে গিয়ে ট্রেন লাইনে কাটা পড়ছেন, বাড়ির সামনে এসে মৃত্যুবরণ করতে হয়েছে না খেতে পেয়ে, নানানভাবে। এই মানুষদের ছবিও পরাগ রায়ের ছবির মধ্যে এই মানুষদের, এই পরিযায়ী শ্রমিকদের জীবন আমরা দেখতে পেয়েছি, নানান জাতীয়। তাছাড়া তার নিজস্ব যে বৈশিষ্ট্য, ছবির চিত্রের বিষয় বা ভাষা, তিনি সেটা সেখানে করেছেন। কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে তার প্রতিটি ছবিতেই শেষ পর্যন্ত জিতেছে, শেষ পর্যন্ত ফুটে উঠেছে জীবন। এমন কিছু নেই যেখানে জীবনের কথা নেই, জীবনের গল্প নেই। সেখানে মানুষের সমস্ত কথাগুলোই, জীবনের সমস্ত দিকগুলোই তার শৈলীতে, তার মতন করে, তার ভাবনাগত দিক থেকেই হাজির হয়েছে। আমরা এটা দেখলাম। 10 দিন ধরে তিনি 10খানা ছবি, শুধু পরাগ রায় না, এরকম অসংখ্য চিত্রশিল্পী, বিশিষ্ট শিল্পী, তারা তাদের ছবি হাজির করেছেন। এবং এগুলো যদি একটা হিসেবে আনা যায়, যেগুলো যখন এইগুলো এক জায়গায় গ্রন্থিত করা হবে, তখন এটা একটা বিশাল আকার ধারণ করবে, তার পরিমাপটা অনেক। আমরা আরেকজন শিল্পীর নাম করতেই পারি, বিশেষ করে তিনি একটা অনলাইন প্রদর্শনী করেছিলেন বিড়লা একাডেমি সূত্রে। তিনি সরকারি চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছত্রপতি দত্ত। তার ছবি, তিনি 42টা ড্রয়িং হাজির করেছিলেন, তার নিজস্ব যে শৈলী, তাতে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উন্নত মানের, তার মধ্যে যে সমস্ত গভীরতা ছবির, সেটা সেইভাবে
যে হাজির করেছিলেন। বিষয়টা কিন্তু সেই পরিযায়ী শ্রমিকদের জীবন যন্ত্রণা, এবং প্রত্যেকটা ছবিতেই সেগুলো তিনি তার মতন করে রূপায়িত করেছেন। তার যে শিল্পের ভাষা, সেই ভাষায় তিনি রূপদান করেছেন। এটা আমরা এই সময় আরও একটা জিনিস দেখলাম যে কৃষ্ণজিৎ সেনগুপ্ত নামে একজন মানুষ, তিনি শিল্পী তো বটেই, তিনি 3টে বুক পাবলিশ করলেন। আপনারা জানেন যে এই সময় যে পরিস্থিতি, সেখানে এমনকি যারা সাহিত্যপত্র বের করেন তারাও তাদের পত্রিকা ওই আগের যে আমরা যেটাকে নর্মাল বলি, এখন তো নিউ নর্মাল, সেভাবে তারা বের করতে পারছেন না। কারণ তাকে প্রেসে যেতে হবে, ছাপাখানায় যেতে হবে, তার আয়োজন করতে হবে, এই সমস্তটা কোনোটাই করা সম্ভব এই মুহূর্তে, যে নিউ নর্মাল পরিস্থিতি এখনও সবটা হয়ে ওঠেনি, যেখানে সবটা করা এবং বই পত্রিকা ছাপলেই তো হবে না, সেগুলো বিপণনের ব্যবস্থা করা, তার জন্য যে পরিসর, পরিবেশ, পরিস্থিতি লাগে, সেটা এখনও স্বাভাবিক হয়ে আসেনি। তবুও কেউ কেউ করছেন ঠিকই। ফলে অনেককেই এই বুক ইত্যাদি এই ধরনের কতগুলো পদ্ধতির আশ্রয় নিতে হচ্ছে, এটা বাধ্য হয়ে নিচ্ছেন তারা। তো কৃষ্ণজিৎ সেনগুপ্ত 3টে বুক পাবলিশ করেছেন আমরা দেখলাম। একটা নিরন্ন কর্মহীন, 42টি মুখ এবং খাওয়া না খাওয়ার বেলা। এইভাবে এই ছবিগুলো দেখলেও এই সময়কার এই কাজের মধ্যে কিন্তু সেই কথাই ফুটে উঠছে। খাওয়া না খাওয়া বেলা, আপনি যদি নামটা দেখেন আপনারা, তাহলে বুঝবেন যে এটা জীবনের ছাড়া এর কোনো মানে কোনো হবে না, এটা বুঝে নিতে হবে। এবং এই যে 42টি মুখ, যারা দেখেছেন বইটা তারা দেখবেন যে প্রত্যেকটা মুখের চেনা, আমাদের চেনা মুখ, এবং প্রত্যেকটা মুখের মধ্যে আলাদা আলাদা অভিব্যক্তি, আমাদের প্রতিদিনের অভিজ্ঞতার থেকেই মুখগুলো তিনি তুলে এনেছেন, উঠিয়ে এনেছেন, এবং সেটা আমাদের সামনে হাজির করেছেন চিত্রের ভাষার মধ্যে দিয়ে। কিন্তু সেগুলো সবই আমাদের প্রত্যেক দিনের অভিজ্ঞতা এবং চেনা জানা মুখগুলোরই একটা প্রতিরূপ। এইভাবেই আমরা এই যে অতিমারির কালটাকে আমরা অতিক্রম করছি, যে কালটা এখনো শেষ হয়ে যায়নি, আরও কতকাল এই অতিমারি আমাদের ছুঁয়ে থাকবে সেটা এক্ষুনি বলা সম্ভব নয়। কিন্তু সভ্যতা জিতবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আমার ধারণা আপনারাও আমার সঙ্গে একমত হবেন এই বিশ্বাস নিয়ে। এখন এই যে পরিস্থিতিতে আমরা আজকে অতিমারির প্রেক্ষাপটে দাঁড়িয়ে জীবনের যে কথাগুলো বলার চেষ্টা করলাম আজকে, এই শিল্পকলার মধ্যে দিয়ে যা কাজ আমাদের চারপাশে হচ্ছে বা অতীতে যা হয়েছিল, সবটাই আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের জীবনকে সুন্দর করতে হবে। সভ্যতা জিতবেই, সভ্যতা বেঁচেও থাকবে। সভ্যতার এই যে সুকৃতি, যা মানুষ চিরকাল সভ্যতাকে সমৃদ্ধ করতে, সুন্দর করতে মানুষ করে এসেছে, সেই সুকৃতি যে থেমে নেই, এটা এই কয়েকটা উদাহরণ আমি এর মধ্যে দিয়ে রাখলাম। এবং ফলে সুকৃতি যদি থেমে না থাকে, তাহলে জীবনও থেমে নেই, জীবনও চলবে। হ্যাঁ, এটা ঠিকই যে অতিমারির ছোবলে জীবনের কিছু ক্ষয় হয়েছে, ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, কিন্তু জীবন থেমে থাকবে না। অতিমারি হারবে, অতিমারির ক্যানভাসের উপরে দাঁড়িয়েই জীবন হাসবে, হেসে উঠবে, এবং শিল্পকলার মধ্যে দিয়ে সেটা ঘটবে। আমরা অতীতে তার যে সামগ্রিকভাবে যে আমাদের সামনে যে তথ্য আসবে, তাতে আমরা দেখব যে সেই জিনিসই আজকের দিনে আমরা বলে দিতে পারি। এটাই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।